নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, দ্য আনস্টেবল আর্থ। এই বিষয়টা তোমাদের কাছে অনেকের কাছে খুব ইন্টারেস্টিং, বোঝার চেষ্টা করতে ভালো লাগে, কিন্তু কোথাও গিয়ে হয়তো একটু একটু অসুবিধা হয়। আসলে কি বলতো, এই বিষয়টার মতো ভূগোলের একেবারে সব থেকে জীবন্ত বিষয়, অর্থাৎ আমরা আমাদের পৃথিবীর উপরে, ভূপৃষ্ঠের উপরে যেরকম যা কিছু ভূমিরূপ দেখছি, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখছি, প্রাকৃতিক যে ভৌগোলিক ভূপ্রাকৃতিক যে দুর্যোগগুলো, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এই এত কিছু, তার মধ্যে তোমরা হয়তো বেশি পরিচিত নও, যেগুলোর সঙ্গে ভূমিধস বা হিমানি সম্প্রপাত, সুনামি, এই সমস্তগুলো, যে কোনো রকম ভূ আলোড়ন, ভূ বিপর্যয় কেন ঘটে, সেই সব কিছুরই কিন্তু আজকের সহজ করে বুঝে নেওয়ার সময়। তো দেখো, আমরা এই যে পৃথিবীর উপরে আছি, সেটার উপর আমরা সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের কাজকর্ম করছি, প্রত্যেকে এটাকে নিয়ে কিন্তু অত ভাবিত হই না। এক তো আমরা ছোটবেলায় এটাই জানতাম না যে হয়তো যে পৃথিবী যে ঘুরছে, নিজের চারিদিকে আবর্তন করছে, সেটাই বুঝতে পারতাম না। আমাদের কাছে স্থির মনে হয় সবকিছু, সবকিছু যেন স্থিতিশীল। কিন্তু তোমাদের যদি বলি যে পৃথিবী নিজের চারিদিকে আবর্তন করছে, সেটা তো হলো, এছাড়াও আমাদের পায়ের নিচের যে মাটিটা, যে ভূত্বকের উপর আমরা আছি, সেটা কিন্তু নিজেই স্থির নয়। অর্থাৎ মাটিটা গতিশীল, পায়ের নিচের যে ভূত্বক সেটা কিন্তু চলমান, কোথাও সামান্য, কোথাও খুব ধীর গতিতে, কোথাও হয়তো একটু কয়েক সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার থেকে হয়তো 10 সেন্টিমিটার প্রতি বছর করে কিন্তু সেই পায়ের নিচের ভূত্বক কিন্তু সরে সরে যাচ্ছে। এটা কি তোমাদের বিশ্বাসযোগ্য লাগবে যে হ্যাঁ, আমরা তো রোজ আছি, রোজ দেখছি একই জায়গা একই ভাবে? কিন্তু কি জানো তো, যে আমাদের এই যে দেখাটা, এই দেখাটা আমরা আমাদের একটা জীবনকালে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখছি, সেই সময়টা কিন্তু একটা ভৌগোলিক সময়কালের কাছে কিছুই নয়। অর্থাৎ পৃথিবীতে যে ভৌগোলিক ঘটনাগুলো ঘটে, সেগুলো কিন্তু হাজার হাজার বছর ধরে ঘটে। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত প্রায় 450 কোটি বছর পার হয়েছে। তো এই পুরো সময়টা ধরে কিন্তু আমাদের ভূগোলের যে কালের আলোচনা, সময়ের হিসাব, সেটা পুরোটাই এই সময়টা জুড়ে। অর্থাৎ ইতিহাসের আলোচনা থেকে বা সমসাময়িক যে কোনো কিছু অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের আলোচনা থেকে কিন্তু অনেক বেশি। তো সেই শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটছে, ভৌগোলিক বা ভূপ্রাকৃতিক যে ভূমিরূপের যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু এই আজকের এই আলোচনাতে তোমরা ব্যাখ্যাটা পাবে। তো এই যে আমাদের পায়ের নিচের মাটি স্থির নয়, তার মূল কারণটা কি, সেটা চলো আমরা দেখে নিই। আমাদের ভূমিরূপ বিদ্যার সব থেকে গুরুত্বপূর্ণ এবং একেবারে সব থেকে জরুরি আলোচনা, ব্যাকরণগত আলোচনা এটাই, দ্য আনস্টেবল আর্থ, আমাদের অস্থিত পৃথিবী, অর্থাৎ স্থিতিশীল নয়। কিভাবে নয়? দেখো, বাইরে থেকে, উপর থেকে তো আমরা এই যে মহাকাশ থেকে দেখলাম পৃথিবীর উপরটা একদম নীল রঙের, নীল গ্রহ, শান্ত, ঠিক নিজের ছন্দে আবর্তিত হচ্ছে, এরকম বোঝা যায়, এরকম মনে হয়। কিন্তু কি আসলে? দেখো, এই যে ওপরটা, এই যদি আমরা একটি ডিমের সঙ্গে তুলনা করি পৃথিবীর ওপরটা, দেখো এই ডিমের মধ্যে, এটাকে যদি একটু ক্লোজ দেখি, তাহলে দেখো যে এর মধ্যে আমি যদি ডিমটাকে একটু ঠুকে নিই, তাহলে কি হবে, যে এর মধ্যে দেখো প্রচুর প্রচুর এরকম কি আছে, দেখো এইভাবে খোসাটাকে ভেঙেছি। তাহলে এটা আমরা পৃথিবীর একটা ছোট অবয়বের সঙ্গে একটা তুলনামূলক মডেল ভাবতে পারি, যার কিনা ভূত্বকটা, আমাদের ভূত্বকটা ঠিক এই ডিমের খোলার মতো। এবার যখন এই খোলাগুলো রয়েছে, তারা দেখো জুড়েই আছে, একসাথেই আছে, কিন্তু এদের মধ্যে অনেক ক্র্যাক রয়েছে। সেই ক্র্যাকের পাশে তারা পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবস্থান করছে। তো এই ভারসাম্যটা বেশিরভাগ সময় থাকে, কিন্তু তাও তার তলদেশে এমন কিছু ঘটছে যে সেই যে অংশগুলো, টুকরো টুকরো অংশগুলো, সেগুলো কিন্তু কি হচ্ছে, যে একটার থেকে আরেকটা এইভাবে কোথাও সরে যাচ্ছে, কোথাও আবার কাছাকাছি এসে সংঘর্ষ লাগাচ্ছে, আবার কোথাও পাশাপাশি চলমান হচ্ছে। তাহলে এই যে দেখো, এই যে টুকরোগুলোকে, এই টুকরোগুলোকে আমরা কি বলবো? এই টুকরোগুলোকেই বলা হয় কিনা যে এক একটা
পাত বা টেকটনিক প্লেট। দেখো এই হলো এক একটা প্লেট, গোটা পৃথিবীতে এরকম 7টা বড় বড় টুকরো দিয়ে এই ভূত্বকটা তৈরি, আমাদের ওপরে যে ক্রাস্টটা সেটা তৈরি হয়েছে। তাহলে এবার আমরা দেখে নিই যে দেখো সেই বিষয়টাই এখানে ভালোভাবে দেখানো হচ্ছে যে এই হলো টেকটনিক প্লেটস, অর্থাৎ ভূত্বকের যে শক্ত কঠিন অংশগুলো সেগুলো হচ্ছে টেকটনিক প্লেট। তো দেখো এই অংশগুলোর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যান্টেলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে, অ্যাস্থেনোস্ফিয়ার মানে ম্যান্টেলের ওপরের অংশটা আর লিথোস্ফিয়ারের নিচের অংশটা, এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে এই টুকরোগুলো একরকম ভাসমান অবস্থায় রয়েছে। দেখো এই 7টি যে পাতের কথা বলছিলাম আমরা, বড় বড় যে 7টি পাত, এই হচ্ছে আমাদের নর্থ আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, আফ্রিকান পাত, সাউথ আমেরিকান পাত, প্যাসিফিক পাত, অস্ট্রেলিয়ান এবং আন্টার্কটিক পাত। এই যে বাউন্ডারিগুলো দেখো, এক একটা পাতের এই যে জয়েন্টগুলো, এই যে বাউন্ডারিগুলো, এই বাউন্ডারিগুলোই কিন্তু পৃথিবীর সব থেকে অস্থির জায়গা, সব থেকে আনস্টেবল জায়গা। এই বাউন্ডারিগুলো বরাবর যে চলাচল হয়, পাতের যে চলাচল হয়, সেই চলাচলের ফলেই কিন্তু আমরা পৃথিবীর ওপরে যা কিছু এই ভূপ্রাকৃতিক ঘটনাগুলো দেখতে পাচ্ছি। দেখো কোথাও উঁচু ভঙ্গিল পর্বত, কোথাও এরকম রিফট ভ্যালি, গভীর উপত্যকাগ্রস্ত উপত্যকা, কোথাও আবার দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর অগ্নুৎপাত হচ্ছে, কোথাও ভূমিকম্প হচ্ছে বিরাট অঞ্চল জুড়ে, কোথাও সমুদ্রের জলোচ্ছ্বাস, সুনামি, এরকম। তাহলে এখানে আমরা এবার কি দেখছি যে এই যে পাতের যে সীমান্তগুলো, যে বাউন্ডারিগুলো, সেটা ক রকমের হয়, মূলত এই 3 রকমের হয়। দেখো এখানে দেখা যাচ্ছে কি কি, এই হলো ডাইভারজেন্ট বাউন্ডারি, মানে যেখানে কিনা দুটো পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে। এই ডাইভারজেন্ট বাউন্ডারিতে কি তৈরি হয়, এই রকম গ্রস্ত উপত্যকা, এরকম রিফট ভ্যালি তৈরি হয়। এরকম একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই এই আফ্রিকার পূর্ব অংশটাতে। পূর্ব আফ্রিকার এই রিফট ভ্যালিটা কিন্তু ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, এবং এইটা যদি অব্যাহত থাকে তাহলে একসময় এই বাকি অংশটা বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো এর পরের আরেক রকমের প্লেট বাউন্ডারি, সেটা হলো কিনা ট্রান্সফর্ম বাউন্ডারি, অর্থাৎ নিরপেক্ষ সীমান্ত। এখানে কি হয় যে পাতগুলো একের পাশাপাশি পরস্পর সরে যাচ্ছে। এই নিরপেক্ষ সীমান্তের একটা প্রকৃষ্ট উদাহরণ কি না, এই স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট। এখানে কি হয় দেখো, এই যে স্যান অ্যান্ড্রিয়াস ফল্ট, এই ফল্ট লাইন বরাবর, অর্থাৎ এটা একটা এখানে ভূপৃষ্ঠ বিচ্যুত হয়ে রয়েছে, এটা একটা চ্যুতি লাইন, অর্থাৎ একটা অংশ একটা অংশ থেকে বিচ্যুত হয়ে রয়েছে। এই লাইন বরাবর কি হচ্ছে যে উত্তর আমেরিকার পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাত এইদিকে যাচ্ছে, উত্তর আমেরিকার পাতটা এদিকে যাচ্ছে। এইভাবে পাশাপাশি দুটো পাত, তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ সামান্য, পাশে এই ঘর্ষণের ফলে সংঘর্ষ হচ্ছে, কিন্তু তারা মুখোমুখি এগিয়ে আসছে না বা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে না, শুধু পাশাপাশি চলে যাচ্ছে। এই ধরনের সীমান্তে কিন্তু ভীষণ রকমের ভূমিকম্প ঘটে, তারা 2 ইঞ্চি প্রতি বছর সরে যাচ্ছে। এরপর আরেক ধরনের বাউন্ডারি, সেটা হলো কনভার্জেন্ট। এই কনভার্জেন্ট বাউন্ডারি মানে এক্ষেত্রে দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে, এগিয়ে এলে কি হবে, তাদের মধ্যে ধাক্কা লাগবে। এই সংঘর্ষের ফলে দেখো কি হয় যে এই যে আমরা এই যে ম্যান্টেল, এই ম্যান্টেলের ওপরে এই অংশটাই কিন্তু আমাদের লিথোস্ফিয়ারিক প্লেট বা টেকটনিক প্লেট। এই প্লেট সংঘর্ষের পর কি করছে যে যেখানটায়, অর্থাৎ যে সীমান্ত বরাবর পাত সরে যাচ্ছে, তারা এই যে গুরুমণ্ডলের মধ্যে যে পরিচালন স্রোত তৈরি হয়, তার ফলে কি হচ্ছে যে ধীরে ধীরে সেই পরিচালন স্রোতের ফলে এই এখান থেকে সঞ্চালিত হয়ে ধীরে ধীরে নামছে। কি হচ্ছে যে এই অঞ্চলটা, এইখানে পাত্রী ধীরে ধীরে ঠান্ডা, এখানে যে পরিচালন স্রোতটা সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে এসছে, তার উত্তাপ কমে যাচ্ছে এবং এখানে অবনমিত হয়ে যাচ্ছে, এখানে সিঙ্ক হচ্ছে। এই অঞ্চলটাকে বলা হয় যে এখানে সাবডাকশন। তো দেখে নি যে এই ধরনের বাউন্ডারিতে কি হয়, যেখানে দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়া পাতের মাঝখানের অংশে কি হয় যে দেখো এই ধরনের, এই জায়গাটায় আমরা দেখছি ডাইভারজেন্ট রিফট, অর্থাৎ
দুটো পাত পরস্পর থেকে সরে গেলে আমরা ভূপৃষ্ঠের ওপরেও তার প্রভাবটা দেখতে পাই, যে ধরনের গভীর খাত তৈরি হয়। এবং এই অংশেই পৃথিবীর বেশি বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর রকমের বড় বড় আগ্নেয়গিরিগুলো অবস্থিত। এখান থেকে ম্যান্টেলের ম্যাগমা উঠে আসে পৃথিবীর ওপরে। এইভাবে দেখো আরো ভালো করে দেখানো হচ্ছে এখানে যে সংঘর্ষ সীমান্তে যখন দুটো মহাদেশীয় পাত পরস্পরের সংঘর্ষ করছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এবং মাঝখানের অংশের যে শিলাস্তর রয়েছে সেটা কি হচ্ছে, ভাঁজ খেয়ে আরো যত এগিয়ে আসবে, দেখো দুই থেকে যত এদিকে যত এগিয়ে আসবে তত কি হবে, চাপটা বাড়বে। এই মাঝের শিলাস্তরটা তত বেশি চাপে উপরে উঠবে এবং এর উচ্চতা বাড়তে থাকবে। এই অংশে কি তৈরি হয়, এই অংশে তৈরি হয় ভঙ্গিল পর্বত। দেখো ভঙ্গিল পর্বতের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে। এই কারণে আমরা জানি আমাদের যে হিমালয় পর্বতমালা এইভাবে, এই ভারতীয় পাত এসে ইউরেশিয়ান পাতে, এখানে এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট ছিল, আর এই ইন্ডিয়ান প্লেট এসে এখানে এই দুটো পাতের সংঘর্ষ হয়। এই ধাক্কা মারার ফলে কি হয়, যে এই মাঝখানের যে টেথিস সমুদ্র তার যে পলিস্তর সেটা ক্রমশ ওই একইভাবে, যেটা আমরা একটু আগেই দেখলাম, ভাঁজ খেয়ে ওপরে উঠে হিমালয় পর্বত তৈরি করছে। এছাড়াও এই ধরনের সংঘর্ষ সীমান্ত ভীষণ রকম ভূমিকম্প প্রবণ হয়। ভূমিকম্পের ফলে পাহাড়ি অঞ্চলে ধস, তার সাথে ধসের ফলে সেই সংলগ্ন অঞ্চল ধ্বংস হয়। দেখো যখন একটা মহাদেশীয় পাত আর একটা মহাসাগরীয় পাত যখন পরস্পরের সংঘর্ষ সীমান্ত, সেখানে আমরা কি দেখছি, যে এই মহাসাগরীয় পাত যেহেতু এর ঘনত্ব বেশি, এ ভারী, কারণ আমরা জানি যে মহাদেশীয় পাতের যে গাঠনিক উপাদান, সেটা মহাসাগরীয় পাতের যে গাঠনিক উপাদান সেটা হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তো এটা যেহেতু এর থেকে ভারী, অর্থাৎ এই যে হচ্ছে সায়াল অংশ, অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়াম ভারী, তাই এই ঘনত্ব বেশি ঘনত্বের পাত কি হয়, মহাসাগরীয় পাতটা এই মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করে। এই তলায় প্রবেশ করে কি হয়, যত গুরুমণ্ডলের গভীরে যাচ্ছে তত এই তাপমাত্রা, প্রচন্ড তাপমাত্রায় গুরুমণ্ডলের এখানে তাপমাত্রা প্রায় 1000 থেকে তলার দিকে আরো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই বিরাট তাপে এবং উপরের স্তরের প্রবল চাপে কি হচ্ছে, যে এই নেমে আসা নিমজ্জিত পাত্রার অংশটা কি হয়, এটা ধীরে ধীরে গলতে শুরু করে, এবং শিলাস্তর গলার ফলে যে গ্যাস, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত তৈরি হয়, সেটা তখন এই প্রবল চাপ দিয়ে এই উপরের যে ক্রাস্টকে ফাটিয়ে বেরিয়ে আসে। তো এই ধরনের মহাসাগরীয় মহাদেশীয় সংঘর্ষ সীমান্তে আমরা বড় বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ এইরকম দেখতে পাই। দেখো এছাড়াও যদি সমুদ্রের তলায় এই ধরনের ভূমিকম্প বা আগ্নেয়গিরির উদ্গীরণ হয়, কখনো কখনো তার প্রভাবে উপকূল অঞ্চলে বড় বড় ঢেউ তৈরি হয়। এইগুলোকে এভাবে সুনামি, উপকূল অঞ্চলটা প্লাবিত হয়। এবার আমরা যা দেখলাম এতক্ষণ সেটার একটু আরো ভালো করে হাতে কলমে দেখে নিই। দেখো আমরা প্রথম দেখলাম আচ্ছা, প্রথমে আমরা দেখো এখানে যে দেখা যাচ্ছে, পরপর আমরা এখানে রেখেছি এই যে 1 2 3 তিনটে ছোট ছোট মডেল রেখেছি। এই 3 ধরনের পাত সীমান্তকে আমরা রেখেছি। দেখো ফার্স্ট হচ্ছে কি হয়, এটাকে তোমরা একটু আগেই দেখলে, একে আমরা কি বলি, যে এটা হচ্ছে পরস্পরের দিকে এগিয়ে আসছে। এই পাত সীমান্ত দেখো পরস্পরের দিকে, এই দুদিকে দুটো পাত এগিয়ে আসছে, এবং একটা হচ্ছে এই যে দেখো উপরে মহাসাগর, তাহলে মহাসাগরীয় পাত, আর এই দিক থেকে এটা হচ্ছে মহাদেশীয় পাত। তাহলে এই মহাদেশীয় পাত যখন এর সঙ্গে সংঘর্ষ করলো, দুটো এগিয়ে এলো, তখন কি হবে, মহাসাগরীয় পাত ভারী, এর ঘনত্ব বেশি, এর নিমজ্জিত হবে। এই যে নিমজ্জিত হয়, এই জায়গাটাকে বলা হয় বেনি অফ জোন। এটা প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা একটার নিচে এই মহাসাগরীয় মহাদেশীয় পাতের তলায় এটা অনুপ্রবেশ করতে থাকে, এবং ম্যান্টেলের মধ্যে যত ঢোকে তত কি হয়, এই পাতের এই অংশটা গলতে থাকে, গলে এখানে এই ম্যাগমা, গ্যাস, বাষ্প, এই সবকিছু কি হয়, এখানে চাপ দিয়ে উপরে উঠে আসে। এবং এইভাবেই আমরা এই মহাসাগরীয় মহাদেশীয় সংঘর্ষ সীমান্তে কি দেখতে পাই, যে আগ্নেয়গিরি এবং আগ্নেয় দ্বীপ এরকম দেখো পরপর পরপর লাইন দিয়ে এটাকে বলা হয় আইল্যান্ড আর্ক। এইরকম ভাবে দ্বীপপুঞ্জর মতো, এবং আগ্নেয়গিরির অবস্থান তার কোনোটা নিমজ্জিত হয়, সমুদ্রের তলায় থাকে, আবার কোনোটার যদি উচ্চতা বেশি হয় তো আমরা উপরে আগ্নেয়গিরি হিসেবে দেখতে পাই। তো এই ধরনের যে সীমান্ত, তাতে কি হয়,
যে যেহেতু দেখো নিমজ্জিত পাতের অংশটা গলে যাচ্ছে, গলে কি হচ্ছে যে সে ম্যান্টেলের মধ্যে চলে যাচ্ছে, তাই একে বলা হয় বিনাশকারী সীমান্ত, অর্থাৎ পাতে বিনাশ হচ্ছে। তো এই ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি হচ্ছে এটা, এবং পরস্পর এগিয়ে আসছে, তাই এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে অভিসারী পাত সীমান্ত। এরপর দেখো এই হচ্ছে, এটা কি দেখো, এখানে দুটো পাত, যদি মহাসাগর এবং মহাসাগর দুটো পাত পরস্পরের দূরে চলে যাচ্ছে, তাহলে কি হবে, এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হবে, এও এদিকে চলে যাচ্ছে, এও এদিকে চলে যাচ্ছে, মাঝখানে কি হবে, এই ম্যান্টেল, এই গ্যাপটা ফিল আপ করার জন্য এই ম্যান্টেল থেকে, কারণ ম্যান্টেলে থাকা যে ম্যাগমা সে তো প্রচুর চাপে রয়েছে, সেই চাপ রিলিজ হবে, এইখানে ফাটল তৈরি, ফাটলের একটা মতো করে একটা ওপেনিং পাবে, সে কি করবে, এখান দিয়ে উঠে এইভাবে এই মধ্য মহাসাগরীয় শৈলশিরা, অর্থাৎ এই ম্যাগমা উঠে উঠে জমতে জমতে এই জায়গাটা একটু উঁচু মতো একটা শৈলশিরা মতো তৈরি হবে। পৃথিবীর যে কোনো বড় বড়, বিশেষ করে আটলান্টিক, ভারত মহাসাগরের তলদেশে এরকম মধ্য মহাসাগরীয় শৈলশিরা দেখা যায়, অর্থাৎ মাঝখান থেকে, মহাসাগরগুলোর মাঝের অংশ থেকে দুদিকে পাত দুটো চলমান হচ্ছে মহাসাগরের পাত, এবং এই জায়গায় দেখো প্রচুর রাপচার, এরকম বড় বড় দীর্ঘ ফাটল এবং শৈলশিরা, এরকম ধরনের ভূমিরূপ তৈরি হয়। এবং এখানে আগ্নেয়গিরির অবস্থান ভীষণ রকম দেখা যায়, এখান থেকে তোমরা বুঝতেই পারলে যে ম্যান্টেলের যে ম্যাগমা বেরিয়ে আসা মানেই হচ্ছে, সেটা হচ্ছে এরকম আগ্নেয়গিরির অগ্নুদ্গীরণ হবে। তো এইভাবে আমরা দেখো কতগুলো, মানে 3 রকম পাত সীমান্ত এবং তার সেই সংলগ্ন অঞ্চলে কি কি তৈরি হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেক ধরনের পাত সীমান্ত, যেটাকে আমরা বলবো নিরপেক্ষ, অর্থাৎ দেখো এখানে এই পাত এদিকে যাচ্ছে, এই পাত এদিকে যাচ্ছে, তারা এভাবে ধাক্কা লাগাচ্ছে না, অথবা এভাবে দূরে সরে যাচ্ছে না, তারা কি করছে, একটার সাথে একটা এরকম স্লাইড করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে একে, এই কারণে আমরা নিরপেক্ষ সীমান্ত বলি, যে এই অংশে তেমন ভাবে বিরাট ভাবে যে মানে বিনাশ হচ্ছে, পাত নষ্ট হচ্ছে বা গলে চলে যাচ্ছে ম্যাগমার স্তরে, মানে ম্যান্টেলের মধ্যে, তাও নয়, আবার বড় কোনো ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে নতুন করে, বা ম্যাগমা উঠে বেরিয়ে আসছে, সেরকমও নয়। তো এখানে এই ধরনের সীমান্তে কি হয়, যে এই যে ধাক্কা, এই সংঘর্ষের ফলে, এইভাবে যে সংঘর্ষটা হচ্ছে, এই তার ফলে এই অংশটাতে কি হচ্ছে, যে ভীষণ রকমের যে স্ট্রেস তৈরি হয়, যে প্রেসার রিলিজ হয়, তার কারণে এই অংশটাতে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। এরকম ভাবে আমরা যে সান আন্দ্রেস ফল্টের কথা একটু আগে দেখলাম, তাতে কি হয়, এই ফল্টের পাশে রয়েছে আমেরিকার দুটো বড় বড় শহর, লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো, এই দুটো শহরেই বেশ ভূমিকম্প প্রবণ, অতীতে বড় বড় ভূমিকম্পের ঘটনা এখানে ঘটেছে। তো আমরা এইভাবে 3টে পাত সীমান্ত দেখলাম, এবং তাতে কি ধরনের ভূমিরূপ তৈরি হয় দেখলাম। এবার দেখো এই বিষয়টা কি দেখানো হচ্ছে, এই হচ্ছে এই মধ্য মহাসাগর শৈলশিরার ব্যাপারটা এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। এই যে দেখো এরকম দুটো পাত পরস্পর দুদিকে সরে গেলে কি হবে, যে এখানে একটা গভীর খাতের মতো তৈরি হবে, এই ওপেনিংটা প্রায় ম্যান্টেল পর্যন্ত বিস্তৃত থাকবে, এবং ম্যান্টেল থেকে সমস্ত এই উত্তপ্ত ম্যাগমা উঠে এসে কি হবে, যে এখানে উঁচু হয়ে শৈলশিরার মতো তৈরি করবে, এবং এই প্রক্রিয়াটা কন্টিনিউ হতে থাকবে। কিভাবে, কারণ এই যে ম্যাগমা স্তর, এখানে এই উত্তপ্ত যে অংশটা, অর্থাৎ ম্যান্টেলের একেবারে নিচের অংশ বা আউটার করে যে বিশাল, ধরো 4000 ডিগ্রি 5000 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রায় এবং যে তেজস্ক্রিয় পদার্থে স্বতঃস্ফূর্ত ভাঙন হয়, তার ফলে কি হয়, যে এই প্রচন্ড তাপ, এই তাপটা সবসময় ঠিক যেরকম করে আগুনের উপর আমরা জল বসিয়ে রাখি, সেই রকম ভাবে মনে করো আগুনের উপর এটা এই আমাদের ভূত্বকটাকে বসানো আছে। তো এই যে আমাদের লিথোস্ফিয়ার, আর তার তলায় এই অ্যাস্থেনোস্ফিয়ারে যে এই পরিচলন স্রোতটা তৈরি হয়, পরিচলন স্রোত মানে এখান থেকে উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে, কিছুটা দূরে বয়ে যাচ্ছে, এখানে এসে আবার তার তাপমাত্রা কমে যাচ্ছে, আবার সে নিচে চলে যাচ্ছে, গিয়ে আবার এই এই গরম হয়ে, এই প্রক্রিয়াটা, এই মানে সার্কুলেশনটা এটা কন্টিনিউ হতে থাকে। তো এইভাবে এই পরিচলন স্রোতের ফলেই এই জায়গায় দেখো এই যে ব্লু কালারের, এটা হচ্ছে আমাদের মহাসাগরীয় পাত, আর এই যে পাশে দেখো তার দুপাশে মহাসাগরের দুই ধারে বর্ডারে এটা হচ্ছে কন্টিনেন্ট। তো এই মহাদেশীয় পাত কি করছে, দেখো এই মহাসাগরীয় পাত এখানে নিমজ্জিত হচ্ছে এর তলায়, এই যে মহাসাগরীয় পাত এর তলায় নিমজ্জিত হচ্ছে। এবং এই দুটো জায়গা দেখো, একটা মহাসাগরের বিশেষ করে
যেসব মহাসাগরের মধ্য মাঝখানে যে শৈলশিরা থাকে তার দুদিকে এইভাবে পাতের নিমজ্জন হয়। এই জায়গা দুটোকে বলে, এটা হচ্ছে একটা সাবডাকশন জোন, এটা হচ্ছে একটা সাবডাকশন জোন, এবং এই জায়গাগুলোতে পাতের বিনাশও হয়। তাহলে এইখানে আমরা আরো ভালো করে বুঝতে পারলাম। এবং দেখো এই দুপাশে খাত তৈরি হয়, সমুদ্র খাত তৈরি হয় এই জায়গাগুলোতে। এখানে শৈলশিরা তৈরি হচ্ছে এবং দুপাশে যেখান দিয়ে সাবডাকশনটা হচ্ছে, অবনমনটা হচ্ছে, সেখানে গভীর সমুদ্র খাত তৈরি হয় এবং এই সমুদ্র খাত বরাবর এই আগ্নেয়গিরি, আগ্নেয় দ্বীপপুঞ্জ, আইল্যান্ড আর্ক এরকম হাফ সার্কেল করে দেখা যায়। তো এইভাবে এই যে ভূমিরূপগুলো আমরা দেখতে পাই, তো সেটার একটা এখানে ঠিক মতো ধারণা তৈরি করা গেল। এবার আমরা দেখে নিই যে এরপরে এই আগ্নেয়গিরি কাজ কিভাবে হয়। আগ্নেয়গিরির মতো একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই। একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ যদি সামনাসামনি দেখা যায়, দেখো বিশাল শক্তি, পৃথিবীর ভেতরকার যে অন্তর্জাত শক্তি সেটা রিলিজ হয় এবং এই প্রচুর পরিমাণে লাভা, গ্যাস সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তার সাথে উত্তপ্ত গলিত পদার্থ, এরকম একটা বিরাট একটা ধ্বংসাত্মক শক্তি, তার সাথে একই রকম ভাবে, মানে এক কথায় খুবই ভয়ঙ্কর রকমের দৃশ্য। তো দেখো কি হয় যে পৃথিবীর ওপরে যে ক্রাস্টটাকে, তার তলায় আছে এইভাবে ম্যান্টল। মূলত আগ্নেয়গিরি মানে হচ্ছে এই যে ওপরের যে ক্রাস্ট, এই ক্রাস্টের যে অংশগুলোয় রাপচার আছে, যে অংশগুলো ফাটল আছে, যে অংশগুলো একটু দুর্বল, সেই অংশগুলো কি হয় ফাটিয়ে এইভাবে বিস্ফোরণ করে ম্যাগমা বেরিয়ে আসতে পারে, ম্যান্টলের ম্যাগমা। তো এইভাবে আপার ম্যান্টল থেকে বেরিয়ে আসছে এই ধরনের গলিত পদার্থ। এই যে লিথোস্ফিয়ারিক প্লেট, লিথোস্ফিয়ারের যে টেকটনিক প্লেটগুলো, সেই প্লেটের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি গুলোতেই কিন্তু এইভাবে আগ্নেয়গিরিগুলোর অবস্থান আছে। এই প্রত্যেকটা বাউন্ডারিতেই এই জায়গাগুলোতে পৃথিবীর বড় বড় আগ্নেয়গিরিগুলো রয়েছে। মূলত ডিস্ট্রাকটিভ প্লেট মার্জিন, যেটা আমরা যে বিষয়টা এক্ষুনি খুব ভালো করে দেখলাম মডেলে, দেখো এইভাবে ওশেনিক প্লেট সে নিমজ্জিত হচ্ছে এবং সেই নিমজ্জিত প্লেটের অংশটা গলিত হয়ে এই ওপরে এসে এইভাবে গ্যাস বাষ্প রিলিজ করছে এবং ম্যাগমা বেরিয়ে আসছে। এবার কনস্ট্রাকটিভ প্লেট মার্জিনে কি হয়, যেখানে এই মহাসাগরীয় দুটো পাত দুদিকে চলে যাচ্ছে, সেখানে কি হচ্ছে দেখো, এই তলার ম্যাগমা বেরিয়ে আসছে, ম্যাগমা বেরিয়ে এসে জমতে জমতে আগ্নেয়গিরির মতো তৈরি হচ্ছে। দেখো সাধারণত এই জায়গাগুলোয় বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হয় না, এই জায়গাগুলোয় বিরাট ধরনের অগ্নুৎপাত হয়, অর্থাৎ ফাটল পড়া পথে নিঃশব্দে বেরিয়ে আসে এবং ক্রমশ জমে জমে। এছাড়াও আরো এক ধরনের অগ্নুৎপাত হতে পারে যাকে বলে হটস্পট। হটস্পটগুলো পৃথিবীর এমন এমন জায়গা যেখানে কিনা ম্যান্টেলের যে উত্তপ্ত গলিত পদার্থ সেটা পৃথিবীর অনেকটা, মানে ভূত্বকের অনেকটা, ক্রাস্টের অনেকটা কাছাকাছি থাকে, এরকম একটা প্লিউমের মতো এ কি করছে, ক্রমাগত জমতে জমতে এই ধরনের আগ্নেয়গিরি তৈরি হয়। যেমন হাওয়াইয়ের দ্বীপপুঞ্জ অনেকগুলো সুপ্ত এবং অনেকগুলো জীবন্ত আগ্নেয়গিরির একটা সমাহার এই হাওয়াই দ্বীপপুঞ্জ। আগ্নেয়গিরিগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোই থেকে সবসময় অগ্নুৎপাত হয়, তাকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। যেমন তোমরা জানো হয়তো ভিসুভিয়াস, স্ট্রমলি, এই জাতীয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে থেকে সবসময় প্রায় মানে অবিরাম ভাবে বেরিয়ে আসছে। আচ্ছা, সক্রিয়র মধ্যে আবার অবিরাম আছে, সবিরাম আছে, অর্থাৎ সামান্য থেমে থেমে, আবার কোনোটাই হচ্ছে সর্বক্ষণ অগ্নুৎপাত হচ্ছে। আবার তার মধ্যে কোনো কোনো আগ্নেয়গিরি হচ্ছে সুপ্ত, যেমন জাপানের ফুজিয়ামা একটু একটু সুপ্ত, মাঝে মাঝে কিছু সময়ের পর পর হঠাৎ হঠাৎ করে অগ্নুৎপাত হয়। আবার আবার কিছু হয়তো বহুকাল আগে অগ্নুৎপাত হয়েছিল একবার, কিন্তু ভবিষ্যতে আর কোনো সম্ভাবনা নেই, তাদেরকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। আচ্ছা, এই বিষয়টা আমরা আরেকটু ভালো করে দেখে নিই। এই প্লেট বাউন্ডারি এবং যে আগ্নেয়গিরির কথা এতক্ষণ আমরা অগ্নুৎপাতের কথা জানলাম, দেখো সরাসরি দেখলে এইটাকে যদি আমরা
ম্যাগমা ভেবে নিই, অর্থাৎ ম্যান্টেলের যে ম্যাগমা স্তর যেখানে পরিচলন স্রোত কাজ করে সেখানে, মানে অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ার ম্যান্টেলের ওপরের অংশটা, সেখানে দেখো এই হচ্ছে আমাদের দুটো প্লেট। এই প্লেটের যে ধরো প্রথমে আমরা দেখছি যে দুটো প্লেট পরস্পর থেকে সরে যাচ্ছে, এই সরে গেলে কি হবে, এইভাবে মাঝখানে জায়গাটায় কি হয়, একটা এইভাবে দেখো একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপ দিয়ে কি করবে, ভেতরের যে ম্যাগমাটা উপরে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই যেভাবে আমরা দেখলাম, যে এই মডেলটাতে যেভাবে দেখলাম যে এখানে এইভাবে শৈলশিরার মতো তৈরি হবে, এই মাঝখানের অংশটা এরকম ফাটল তৈরি হবে। এবার দেখো এই ট্রান্সফর্ম অর্থাৎ একটা আরেকটার যদি আমরা দেখি, যে দেখো এইভাবে সংঘর্ষ করলে, অর্থাৎ গা ঘেঁষে একটা প্লেট আর একটা প্লেটের বাইরে বেরিয়ে গেলে, এইভাবে বেরিয়ে গেলে দেখো কি হচ্ছে, এইভাবে যদি ঘষে বেরিয়ে যায় তাহলে এই যে অংশগুলো দেখো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, চিড় ধরছে। তো এই ধার বরাবর এখানে প্রচুর এখানে ভূমিকম্প এবং কোথাও কোথাও আগ্নেয়গিরির অবস্থানে দেখা যাবে। আবার দেখো এই যে সংঘর্ষ সীমান্তে যেখানে দুটো প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসছে এবং দুটোই যদি মহাদেশীয় হয়, অর্থাৎ দুটোরই ঘনত্ব সমান, তাহলে কি হবে, তারা এসে এইভাবে সংঘর্ষ করবে এবং এই সংঘর্ষের ফলে মাঝখানের এই অংশটায় কি হবে, ক্রমশ এইভাবে উঁচু হয়ে হয়ে দেখো এই ভঙ্গিল পর্বতের মতো এই অংশটা ক্রমশ এইভাবে উঁচু হয়ে উঠে উঠে তার যে উচ্চতা ক্রমশ, এই কারণেই ভঙ্গিল পর্বতগুলো সব থেকে নবীন অংশ, অর্থাৎ ভূত্বকের সব থেকে মানে ক্রমাগত তাদের যে উত্থান সেটা এখনো হচ্ছে, পাতের সঞ্চালন এখনো হচ্ছে, তার ফলে এই অংশগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে মানে মানে দুর্যোগ প্রবণ অঞ্চল, বিপর্যয়ও সেখানে ঘটে, বড় বড় ভূমিকম্প, বড় বড় অগ্নুৎপাতের ঘটনা এর সাথে ঘটে। আচ্ছা, এরপর আমরা দেখে নিই যে আগ্নেয়গিরির যে অংশটা আমরা পড়লাম, সেই একটা আগ্নেয়গিরিকে যদি আমরা মাঝখান থেকে এইভাবে কাল্পনিকভাবে কেটে দেখি তাহলে এর ভেতরে কিরকম স্ট্রাকচারটা রয়েছে। এইভাবে এর স্ট্রাকচারটা রয়েছে, দেখো এখানে হচ্ছে এই ম্যান্টেল গুরুমণ্ডল, তার থেকে যে ম্যাগমা উঠে আসছে এবং এটাকে এই হচ্ছে ম্যাগমা চেম্বার, অর্থাৎ উঠে এসে ভূত্বকের একটু নিচে সেটা জমা হচ্ছে, ক্রমশ দিনের পর দিন জমতে জমতে যখন এখানে অতিরিক্ত চাপ বেড়ে যাচ্ছে, কারণ ম্যাগমা তো বেরিয়ে আসতে চাইছে এবং ওপরে একটা যদি কোনো ফাটল বা কোনো দুর্বল স্থান পায়, সে তখন এই সমস্ত কিছু গ্যাস বাষ্প শিলার টুকরো সহ যে একদম উত্তপ্ত গলিত ম্যাগমা সে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এইভাবে দেখো ক্রমশ জমতে জমতে মানে বিস্ফোরণ হতে হতে জমতে জমতে এইভাবে উঁচু হয়ে হয়ে আগ্নেয়গিরি তৈরি হচ্ছে। এবং এই আগ্নেয়গিরি, এই যে আগ্নেয়গিরি, এই পাহাড়, অর্থাৎ একে আমরা সঞ্চয়জাত পর্বত বলি, এই পাহাড়েকে যদি আমরা এইভাবে একটা কাল্পনিকভাবে কেটে দেখি তাহলে দেখা যাবে এরকম একটা টানেল, যে ম্যাগমা চেম্বার থেকে একটা টানেল উঠে এসছে, যেটা একদম এই ওপরে এসে এই ভূপৃষ্ঠের ওপরে ভূপৃষ্ঠকে ফাটিয়ে বেরিয়েছে এবং এইভাবে অগ্নুৎপাত হচ্ছে, কখনো কখনো সেকেন্ডারি টানেলও দেখা যায়। তো এইভাবে আমাদের একটি আগ্নেয়গিরির মানে ভেতরের দৃশ্যটা ঠিক এইভাবে আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটি আলোচনায় আসবো, সেটা হচ্ছে ভূমিকম্প। এই যে অংশটা ধরো এটা ভূপৃষ্ঠের ওপরের অংশটা, এখানে যদি হঠাৎ ভূমিকম্প হয় তো আমরা এটাও একটা ধারণার বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু যখনই আমরা এই পৃথিবীর ওপর রয়েছি, যেখানেই রয়েছি সর্বক্ষণই কিন্তু পৃথিবীর ওপরে কম্পনটা হচ্ছে। তার কখনো কখনো আমরা বুঝতে পারি যখন যখন কি হয় যে কম্পনটা বেশি মাত্রায় হয়, বেশ বোঝার মতো হয় যে লাইটটা দুলছে, ফ্যানটা দুলছে, বা জলের গ্লাস নড়ছে, বা আশেপাশে যা কিছু ঘটছে, বা তুমি রাস্তায় থাকলে বাইরে থাকলে আশেপাশে যদি কিছু লক্ষ্য করতে পারো, পায়ের তলায় মাটিটা বুঝতে পারো যে কাঁপছে কোনোভাবে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কম্পন সর্বক্ষণ হচ্ছে, কিন্তু আমরা কি হয় বুঝে উঠতে পারি না। তো দেখো এই একটা যদি ভাবো মডেল, তাহলে একে কম্পন হলে ভূমিকম্পের যে পৃথিবীর ওপরে কি হয়, উপরটা কখনো কখনো এইভাবে, যেই কোনো ভূমিকম্প হচ্ছে উপরটা দেখো কখনো এইভাবে, অর্থাৎ দেখো এই আমি কম্পনটা কিরকম করছি, এই জিনিসটা হয় দেখো, মানে
এখানে কম্পন হলো, অথবা তুমি ভাবতে পারো যে এখানে ম্যান্টেলের কোনো একটা জায়গায়, অর্থাৎ ভূত্বক থেকে ম্যান্টেল পর্যন্ত এই অংশটার যে কোনো জায়গায়, উপরের দিকে হতে পারে, মাঝের দিকে, বা অনেকটা গভীরে হতে পারে, সেখানে ভূমিকম্পটা মানে কম্পনটা শুরু হলো। তার একটা ইম্প্যাক্ট এসে ঠিক সরাসরি ভূত্বকের মানে ভূপৃষ্ঠের উপরে পড়ছে, এবং সেই ভূপৃষ্ঠের ওপর যে প্রাথমিক যে তরঙ্গটা আসবে পি তরঙ্গ, সেটা কি হবে, সেটার যে প্রভাবটা সেটা ভূপৃষ্ঠকে এইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ এইভাবে সে নাড়ায়। এরপরেই আসে যে সেকেন্ডারি ওয়েভ। এই এস তরঙ্গটা কি করে, এইভাবে, সেটা হচ্ছে উলম্বভাবে কাজ করে, অর্থাৎ কম্পনের যে উৎস দেখো এইভাবে আর্টটাকে ক্রাম্পল, মানে এইরকম উঠছে, এরকম নামছে, আবার উঠছে, আবার নামছে, এইভাবে কাজটা করে। আবার এছাড়াও যে সারফেস ওয়েভগুলো আছে সেগুলোর ফলে কিন্তু ধ্বংসটা বেশি হয়, সেগুলো আবার এই দু ধরনের মুভমেন্টই একসাথে হয়। এবার যদি এখানে তোমার এই সারফেসে যদি কোনো সিসমোগ্রাফ থাকে, সিসমোগ্রাফ কিভাবে কাজ করে, যে কোনো একটা দোলা হচ্ছে, কম্পনটা হচ্ছে, এইভাবে নড়ছে এবং এর সাথে কম্পনটা হচ্ছে। তো এখানে যদি কোনো এই কালিযুক্ত পেনের মতো জিনিস অ্যাটাচ করে দেওয়া থাকে, তাহলে কি হবে, যে এই যে কম্পনটা হচ্ছে দেখো এভাবে কম্পন হচ্ছে, এই যে আঁকাবাঁকা রেখাটা পড়লো, এটাকে আমরা এইভাবে সিসমোগ্রাফগুলোতে এইভাবে, যে কোনো সিসমোগ্রাফ যদি তুমি কখনো দেখতে পাও তাহলে দেখবে সর্বক্ষণই তার কিন্তু দোলকটা নড়ে চলেছে। সেটাও একটা প্রমাণ যে সর্বক্ষণই কিন্তু ভূমিকম্প হয়ে চলেছে, অর্থাৎ আমাদের পৃথিবী সর্বক্ষণই আনস্টেবল। তো দেখে নেওয়া যাক এই ব্যাপারটা আরো বিস্তারিতভাবে। দেখো এটা আমরা হাওয়াই দ্বীপপুঞ্জের একটা অংশ দেখছি। দেখো এই হচ্ছে বড় বড় ভূমিকম্পের দৃশ্য, তোমরা দেখে থাকবে টিভিতে বা নিউজে। আমাদের এই অঞ্চলে আমাদের এখনো পর্যন্ত মানে এই পর্যন্ত সময়কালে তেমন কোনো বড় ভূমিকম্প ঘটনা ঘটেনি যেখানে আমাদের সরাসরি প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকবে, এরকম ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের আশেপাশের রাজ্যগুলোতেই বিভিন্ন সময় বড় বড় ভূমিকম্প, আশেপাশের দেশগুলোতে এগুলো কিন্তু তোমরা নিউজে শুনে থাকবে, দেখে থাকবে। দেখো কিভাবে মাটির কম্পনটা এই ধরনের কম্পন সিসমোগ্রাফে ধরা পড়ে। এই ভূমিকম্প কিন্তু এই প্লেট মার্জিনগুলোতে হয়, যখন ভূপৃষ্ঠের কোনো এমন একটা অংশে ধরো ভীষণ রকমের মানে টেনশন জমছে, মানে প্রেশার এখানে জমতে রিলিজ করবে, যখন মানে এর স্থিতিস্থাপকতার পেরিয়ে যাবে, অর্থাৎ যে পর্যন্ত দুটো মানে এখানে দেখানো হচ্ছে টেকটনিক যে আর্থকোয়েক, সেটা এছাড়াও কিন্তু টেকটনিক ছাড়াও কিন্তু আরো বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরো বড় কোনো জলাধার নির্মাণ করা হচ্ছে, সেই জলাধার হঠাৎ ভেঙে গেল, বাঁধের বিপর্যয় হলো, বড় কোনো গভীর খনি খনন করা হচ্ছে, বা কোনো বিস্ফোরণ, কোনো এই ধরনের মানুষের কার্যকলাপ, অনেক ধরনের ভূমিকম্প হতে পারে সাময়িকভাবে। বড় কোনো অগ্নুৎপাতের সঙ্গেও ভূমিকম্প সাথে সাথে ঘটে। তো এই স্থিতিস্থাপকতা যখন নষ্ট হয়ে যায় তখন কি হয়, যে এই প্রেশারটা রিলিজ হয়ে যায়, এই বিরাট একটা শক্তি রিলিজ হচ্ছে, এবং ঠিক এইখানে যেখানে থেকে শুরু হলো কম্পনটা সেটা হলো কেন্দ্র। এই কেন্দ্র হচ্ছে গুরুমণ্ডল, মানে ভূপৃষ্ঠ থেকে গুরুমণ্ডল পর্যন্ত যে কোনো জায়গায় অবস্থিত হতে পারে, আর তার ঠিক সরাসরি ওপরের অংশটা হচ্ছে আমাদের, এই সরাসরি ওপরের অংশটা হচ্ছে উপকেন্দ্র। দেখো এইভাবে এই যে কেন্দ্র, এবং এর ঠিক সরাসরি ওপরে 90 ডিগ্রি ওপরে ভূপৃষ্ঠে যে অংশটা সেটা হচ্ছে উপকেন্দ্র। কেন্দ্র থেকে প্রথম কম্পনটা এই উপকেন্দ্রে এসে পৌঁছয়। আর এই হলো সিসমোগ্রাফ। সিসমোগ্রাফে ভূমিকম্প যে তরঙ্গগুলো সেগুলো এভাবে রেকর্ড হয়, এবং এই রেকর্ডের পর এটাকে কি করা হবে, আমাদের মাপতে গেলে, মাপযোগ করতে গেলে একটা স্কেলের দরকার হয়। এই ধরনের অনেক রকম স্কেল রয়েছে, তার মধ্যে রিক্টার স্কেলটা সব থেকে সহজ তোমাদের পক্ষে বোঝা, যেখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন মাত্রার ভূমিকম্পর যে তাতে কি হয়, এই 1, 2, 3 পর্যন্ত, 4 পর্যন্ত আমরা তেমন কিছু বুঝতে পারি না, দেখো সামান্য একটু দুলছে, এরকম কিছু ঘটছে। আর 5-এর উপর থেকে 5, 6, 7, 8, 9 পর্যন্ত ভূমিকম্প পৃথিবীতে এখনো দেখা গেছে। তো এই রিক্টার স্কেলের একটা মজার বিষয় আছে,
যে সেটা কি, যে প্রত্যেকটা পর এই যে 2 মাত্রা থেকে 4 মাত্রা মানে 3 থেকে 4, 4 থেকে 5, এগুলো কিন্তু প্রত্যেকটা স্তরে 10 গুণ করে বাড়ছে। অর্থাৎ একটা 4 মাত্রার ভূমিকম্পের সঙ্গে একটা 5 মাত্রার ভূমিকম্পের তুলনা করলে সেটা কিন্তু আরো 10 গুণ বেশি। এই 5 মাত্রার ভূমিকম্পের যে ধ্বংসাত্মক ক্ষমতা আরো 10 গুণ বেশি। এইভাবে আমরা রিক্টার স্কেলে ভূমিকম্পের যে প্রাবল্য সেটাকে মাপি। তো দেখো কি ধরনের তরঙ্গ, ভূমিকম্পের ফলে কি ধরনের ভূকম্পন তরঙ্গ রিলিজ হয়। 2 ধরনের, একটা হলো সারফেস ওয়েভ, একটা হলো বডি ওয়েভ। বডি ওয়েভটা আমরা দেখো দেখছি যে এই যে যেখান থেকেই ভূমিকম্প উৎপত্তি হবে সেখান থেকে দেখো এখান থেকে এই যে পৃথিবীর যে বডি সেই বরাবর যে কম্পনগুলো বিস্তৃত হচ্ছে এবং ওপরে এসে পৌঁছচ্ছে। এই যে যেমন এখানে ভূমিকম্প কেন্দ্র হলে মানে তার যে কম্পনটা পৌঁছচ্ছে, প্রথম পৌঁছচ্ছে পি ওয়েভ, প্রাইমারি ওয়েভ, এর গতিবেগ সব থেকে বেশি হয় এবং এই প্রাইমারি ওয়েভ যে কোনো কঠিন তরল গ্যাসীয় যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। এবং একটু আগে আমি দেখালাম যে এই ওয়েভ কিভাবে মুভ করে। এইভাবে দেখো সব থেকে আগে ধরা পড়ে সিসমোগ্রাফে এই পি ওয়েভ, তারপর আমরা পাই এস ওয়েভ। এখান থেকে দেখো এই সেকেন্ডারি অর্থাৎ ঠিক পি ওয়েভের পরেই আরেক ধরনের তরঙ্গ এই ভূপৃষ্ঠের দিকে আসে, সেটা হলো সেকেন্ডারি ওয়েভ। এই তরঙ্গ কিন্তু তরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না। এই ওয়েভের মুভমেন্টটা এরকম হয়, এইভাবে ট্রান্সভার্স পারপেন্ডিকুলার। এই ওয়েভটা দেখো এইভাবে ঠিক তারপরেই ধরা পড়ছে। আর তারপরে যে সব থেকে বড় বড় এই যে উপর নিচ হচ্ছে, এই শেকিংটা হয় কিন্তু এটাকেই বলে সারফেস ওয়েভ অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গ। দেখো এই সারফেস ওয়েভের যে শেকিংটা এখানে হচ্ছে, এটা একটা সিমুলেশন মডেল। এখানে দেখো সব থেকে বেশি বিপর্যয় কিন্তু এর ফলে হয়, অর্থাৎ যেই ভূপৃষ্ঠের উপর চলে আসে এই তরঙ্গ কিন্তু যে উপরে থাকা সমস্ত জিনিসকে ভীষণ রকম ভাবে, এই কেন্দ্র যত উপকেন্দ্রের কাছাকাছি হবে অর্থাৎ ভূপৃষ্ঠের যত কাছাকাছি হবে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে কিন্তু সব থেকে বেশি মাত্রার যে ভূকম্প তরঙ্গগুলো ভূপৃষ্ঠে পৌঁছবে এবং সব থেকে বেশি ধ্বংস করবে, ধ্বংসাত্মক ক্ষমতা সব থেকে বেশি হবে। তো এই ধরনের ভূমিকম্পের মাত্রা সাধারণত 6 এর বেশি হয়। তো এই ধরনের ভূমিকম্পে দেখো ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হচ্ছে, সমস্ত বাড়িঘরের যে সাধারণ স্ট্রাকচার সেগুলো সব ভেঙে চলে যাচ্ছে। এইরকম একটি 9.5 ম্যাগনিটিউডের দেখো ভূমিকম্প হয়েছিল চিলিতে, চিলির ভালদেভিয়াতে 1960 সালে, এবং 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল একইভাবে জাপানে 2011-তে। এবং আমাদের কাছে বেশ পরিচিত এই হচ্ছে 2004 সালের ইন্ডিয়ান ওশেন আর্থকোয়েক এন্ড সুনামি। এই ঘটনাটা ঘটার ফলে প্রায় 3 লক্ষ লোকের মতো মানুষ মারা গিয়েছিল। আচ্ছা, এখানে আমরা দেখে নিচ্ছি যে গোটা পৃথিবীতে কোথায় কোথায় সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে। এই যে অঞ্চল এখানে যে আমরা দেখছি যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়, যেটাকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার, যেটা এই উত্তর এবং দক্ষিণ আমেরিকা বরাবর এদিকে রয়েছে, এবং এই জাপান এবং অস্ট্রেলিয়ার এই অংশটা এই মার্জিন বরাবর রয়েছে। এই অংশটা অর্থাৎ প্রশান্ত মহাসাগরের 2 পারে পশ্চিম এবং মানে এটা পূর্ব দিকে এবং পশ্চিম দিকের এই অংশতেই কিন্তু আগ্নেয়গিরি বলো ভূমিকম্প বলো প্রায় 70% ঘটনা এখানেই ঘটে। এছাড়াও রয়েছে এই মিড আটলান্টিক যে অংশটা, এবং এই অংশটা যে মধ্য অংশটা, এই যে মধ্য বলয়টা এইখানে রয়েছে। দেখো আমাদের যে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় তার কিন্তু কোনো তুলনা হয় না, যে ভীষণ রকমের ভয়ঙ্কর বিপর্যয় হয়। আমাদের ভারতকে এখানে দেখো সিসমিক জোনে ভাগ করা হয়েছে। এই ভারতকে আমরা 4টে জোনে ভাগ করতে পারি, জোন 2, 3, 4 and 5। এটার একটা মানে রিভাইজড, বর্তমানে এটা রিভাইজ একটা এডিশন, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের যে অংশটা দেখো দুটো জোন 2 এবং জোন 3, নিচের অংশটা জোন 3-তে রয়েছে। সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো হচ্ছে এই হিমালয়ের
মানে পাদদেশীয় অঞ্চলগুলো, জম্মু কাশ্মীর এবং এই উত্তর পূর্বের যে রাজ্যগুলো, এইগুলো হচ্ছে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিকম্পের সময় আমাদের কি করতে হবে? তোমরা স্বাভাবিকভাবেই জানো যে কিছু কিছু সতর্কতা আছে, যেগুলোর ক্ষেত্রে যে বাড়ির মধ্যে থাকলে কি হবে, কোনো কিছু আসবাবপত্রের নিচে বা টেবিলের তলায় আশ্রয় নেওয়া, বাড়ির বাইরে থাকলে সেখানে কোনো বড় কনস্ট্রাকশনের নিচে না দাঁড়িয়ে না থাকা, এবং গাড়ির মধ্যে থাকলে সেই গাড়িটাকে না চালানো, লিফট ব্যবহার না করা, সিঁড়ি ব্যবহার না করা, এরকম কতগুলো সাধারণ সতর্কতা। এবং সেই সময় যে একটা ইমার্জেন্সি কিট তৈরি করে রাখা, সমস্ত বাড়ির যে পরিবারকে এবং বাড়ির বিভিন্ন যে ভাঙন প্রবণ অংশগুলো সেগুলোকে আগে থেকে সারাই করে রাখা, যেই জায়গাগুলো ভেঙে পড়তে পারে সেই জায়গাগুলোকে ঠিকঠাক রাখা, এরকম। এবং নিজেদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা করে রাখা এবং আপডেটেড নিউজটা রাখা, এরকম বিভিন্ন রকমের সচেতনতামূলক যে কার্যকলাপ এবং যে বিপর্যয় ব্যবস্থাপনা, অর্থাৎ ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে। ভূমিকম্পের ক্ষেত্রে আমরা আগে থেকে তো আগাম কিছু বুঝতে পারি না, আগাম কোনো সতর্কতা দেওয়া যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বর্তমান গবেষণা দেখা যাচ্ছে যে ভূমিকম্পের হওয়ার 1 সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু একটা করা যায়, অনুমান করা যায় যে কিছু কিছু তেজস্ক্রিয় গ্যাসের যে নিঃসরণটা, সেটা রেডন, থেরন, এগুলো নিঃসরণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। অনেক সময় আমরা স্বাভাবিক সাধারণ যে গবাদি পশু বা পশু পাখির যে আচরণ, পালিত পশু, সেগুলোর কিছু কিছু আচরণও আমরা বুঝতে পেরে থাকি। তো এই গেল ভূমিকম্প। এবার যে অগ্ন্যুৎপাতের আলোচনাটা যখন করছিলাম, দেখো অগ্ন্যুৎপাত, ভূমিকম্প এগুলো সবই কি বলে যে ডিস্ট্রাকটিভ ফোর্স, এগুলোর ফলে ধ্বংস হচ্ছে, এগুলোর ফলে ক্ষতি হচ্ছে, এগুলো বিরাট বিরাট প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এগুলোর যে বিরাট অবদান গোটা পৃথিবীর ইতিহাসে রয়ে গেছে। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা বর্তমানে যেরকম পৃথিবীকে দেখছি, যেরকম বায়ুমণ্ডলকে দেখছি, বিশেষ করে অগ্ন্যুৎপাতের ভূমিকা ভীষণ রকম। অর্থাৎ অগ্ন্যুৎপাতের ফলেই বর্তমান পৃথিবীর বেশিরভাগ আর্থের যে ক্রাস্টের যে সমস্ত শিলা স্তর, সেগুলো আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের পরবর্তীতে সেই আগ্নেয় শিলা জমেই তৈরি হয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরের যে অর্থাৎ সায়াল এবং সাইমার পুরো বেশিরভাগ অংশটারই অবদান কিন্তু এই অগ্ন্যুৎপাত। এবং শুরুর দিকে অগ্ন্যুৎপাত এত বেশি হতো পৃথিবীর শুরুর সময়তে, তার ফলেই কিন্তু পৃথিবীর বিভিন্ন যে ভৌগোলিক যুগে তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়েছে, হয়ে বর্তমানের এই সহনশীল তাপমাত্রায়, যেটা জীবনের পক্ষে সব থেকে উপযুক্ত তাপমাত্রা, সেটাই এসছে। তো এইভাবে আগ্নেয়গিরির ফলে যেমন নতুন করে যে আগ্নেয় যে পদার্থ বেরোচ্ছে, সেটার প্রভাবে যে সেই শিলা থেকে যে মাটি এবং ওই আগ্নেয়গিরির ছাইটাই পড়ে যে প্রচন্ড উর্বর মাটি তৈরি হয়, এবং সেই জায়গাটায় প্রচুর মানুষজন কিন্তু আগ্নেয়গিরির আশপাশে, এত আশঙ্কা থাকা সত্ত্বেও কিন্তু পৃথিবীর বড় বড় আগ্নেয়গিরির আশপাশের অঞ্চলগুলোয় প্রায় বড় বড় জনবসতি, বড় বড় শহর রয়েছে। তেমনি ভূমিকম্পের ফলেও কিন্তু সব রকম মানুষের তৈরি যত রকমের স্ট্রাকচার, সেগুলো ভেঙে যাচ্ছে, জীবন সম্পত্তি, পশুর সমস্ত জীবনহানি হলেও কিন্তু কি হচ্ছে যে ভূমিকম্পের ফলে কখনো কখনো নতুন ভূখণ্ড তৈরি হচ্ছে, সমুদ্রতল থেকে নতুন দ্বীপ উঠে আসছে। এরকম ভাবে প্রতিটা প্রাকৃতিক যে শক্তি, সেগুলো কিন্তু পৃথিবীর একভাবে ধারক, বাহক এবং রক্ষক। তারাই কিন্তু এই সৃষ্টি এবং ধ্বংসের মধ্য দিয়ে বয়ে নিয়ে চলেছে পৃথিবীর যে সেই প্রাকৃতিক ভারসাম্য, যেটা শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীকে এইভাবে ক্রমশ বদলাতে পাল্টাতে বর্তমান অবস্থায় এনেছে। তো এই ভারসাম্যটাকে আমরা আবার নিজেরা কিভাবে নষ্ট করছি, সেই যে পুরো যে আলোচনার যে প্রেক্ষিত, সেটা কিন্তু অনুধাবন করাটা তোমাদের ভূগোল পড়ার মূল উদ্দেশ্য করতে হবে। তো আজকের আলোচনায় আমরা এই যে আনস্টেবল আর্থ, পৃথিবীর তলার মাটি ক্রমশ চলমান এবং সর্বক্ষণ সমস্ত জায়গায় ভূমিকম্প হচ্ছে, সামান্য মাত্রায় কম্পন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তোমরা সেভাবে এতটা খেয়াল করে আগে কিন্তু হয়তো দেখোনি। এরপর থেকে যখন এই আমরা হেঁটে যাচ্ছি, ভূপৃষ্ঠটাকে একটু ভালো করে দেখা, বোঝা এবং আশেপাশে পরিবেশ, প্রাকৃতিক বিপর্যয়ের খবরগুলোকে খুব ভালো করে রাখা, এবং নিজের বাড়িতে, নিজের আশেপাশে বা স্কুলেও এই ধরনের কার্যক্রম তুমি নিতে পারো, যে ভূমিকম্পের সময় কিভাবে, আপৎকালীন যে কোনো বিপর্যয়ের সময় কিভাবে তুমি তোমার এসকেপ প্ল্যান, কিভাবে তোমার পরিকল্পনাগুলো এবং নিজের বাড়ি, আত্মীয়স্বজনদের বা বন্ধু বান্ধবদের কিভাবে তুমি তাদেরকে সচেতন করবে, সেভাবে একটা পরিকল্পনা করবে। এই বিষয়গুলো নিয়ে নিজেরা ভাববে, কাজ করবে, তবেই গিয়ে কিনা এই বইয়ের পড়াটা সার্থক হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।